আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েলি সেনাদের জন্য ভয়াবহ একটি দিন কেটেছে। মধ্যপ্রাচ্যের 4 দেশ থেকে একযোগে হামলা হয়েছে ইসরায়েলে। প্রাণ গেছে বহু দখলদার সেনার। দিন যত যাচ্ছে প্রতিরোধ যোদ্ধাদের হামলার পরিধি ও তীব্রতা ততই বাড়ছে। হামলার কৌশল আরও শানিত করে দখলদারদের অস্তিত্ব বিলুপ্ত করার কথা জানিয়েছেন ফিলিস্তিনি, লেবানন, ইয়েমেন এবং ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। আল মায়াদিনের খবরে বলা হয়েছে, লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ রোববার ইসরায়েলের সামরিক অবস্থানগুলোতে বেশ কিছু উঁচু স্তরের হামলা পরিচালনা করেছে। এতে অনেক সেনার প্রাণহানি ঘটেছে। সকাল 7:45টায় অ্যাটাক ড্রোনের মাধ্যমে ইসরায়েলের মালিকিয়া সাইটের টেকনিক্যাল সিস্টেম ধ্বংস করে তারা দিনের অভিযান শুরু করেন। এরপর রাবিয়া ব্যারাকের 188তম ব্রিগেডের সাঁজোয়া ব্যাটালিয়নগুলোর হেডকোয়ার্টারে কয়েক ডজন কাতিউশা রকেট নিক্ষেপ করা হয়। 11:30টার দিকে তাদের যোদ্ধারা আঘাত হানেন রুইসাদ আল আলম সাইটের ইসরায়েলি নজরদারি সরঞ্জামে। গাইডেড রকেটের আঘাতে সেখানকার সব যন্ত্রপাতি ধ্বংস হয়ে যায়। এরপর হিজবুল্লাহর রকেটাস্ত্র আঘাত হানে জৌরার আর্টিলারি পজিশন, রামিয়ার গোয়েন্দা সরঞ্জাম এবং আল সামাকা সাইটে। এই সময় তাদের যোদ্ধারা উপযুক্ত অস্ত্র ব্যবহার করে হামলা চালান ইসরায়েলের শলোমি বসতিতে শত্রু সেনাদের অবস্থান নেওয়া কয়েকটি ভবনে। এতে ভবনগুলো সরাসরি আক্রান্ত হয়ে সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। এদিন হামলা হয় ইসরায়েলের ইয়ারদেন ব্যারাকে গোলান ডিভিশনের মিলিটারি অ্যাসেম্বলি ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে। এতে এক ঝাঁক ড্রোন ব্যবহার করা হয়। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন হিজবুল্লাহ। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি রোববার জানান, ইসরায়েলে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছেন তারা। ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে বলে জানান তিনি। সারি বলেন, আমরা তেল আবিবের জাফাফা এলাকার একটি সামরিক লক্ষ্যবস্তুতে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছি। কোনো বাধা ছাড়াই এটি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। তিনি জানান, এই ক্ষেপণাস্ত্র আসার খবরে ইসরায়েলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময় 20 লাখ ইসরায়েলি আশ্রয়কেন্দ্রে অবস্থান নেন। ইসরায়েলের এত মানুষ এর আগে কখনো একসঙ্গে আশ্রয়কেন্দ্রে যাননি। গাজার জনগণের প্রতি ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ববোধ থেকে ইয়েমেনিরা ইহুদিবাদীদের বিরুদ্ধে লড়ছেন বলেও উল্লেখ করেন জেনারেল সারি। আগামী দিনগুলোতে তেল আবিবকে এ ধরনের আরও হামলার মুখোমুখি হতে হবে বলেও আগাম হুঁশিয়ারি দিয়ে রাখেন তিনি। ইসরায়েলি মিডিয়ার খবর অনুযায়ী এদিন সকালে ইসরায়েলের বিভিন্ন জায়গায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এরপরই আঘাত হানে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে, রোববার ইয়েমেন থেকে ইসরায়েলের প্রাণকেন্দ্রে যে মিসাইল হামলা চালানো হয় তা ছিল অন্য যে কোনো হামলার চেয়ে আলাদা। আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবাইদা এই হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল হামলার প্রশংসা করে একে গুণগত ও অত্যন্ত শক্তিশালী বলে অভিহিত করেন। আল মায়াদিনকে দেওয়া এক যৌথ বিবৃতিতে প্রতিরোধ সংগঠনগুলো বলছে, তেল আবিবের গভীরে চালানো এই হামলা ফিলিস্তিন, আল কুদস এবং আল আকসা মসজিদকে রক্ষায় মুসলিম উম্মাহ, মুসলিম দেশগুলোর জনগণ এবং বিশ্বের স্বাধীনতাকামী মানুষের অধিকারের অভিব্যক্তির বহিঃপ্রকাশ। ইসরায়েলে হুথিদের আকাশ হামলার ঘটনা এটি প্রথম নয়। গত 10 জুলাইও ইয়াফা নামের একটি ড্রোন 2000 কিলোমিটার উড়ে গিয়েছিল ইসরায়েলে আঘাত হেনে। তখন ইসরায়েলি গণমাধ্যম দক্ষিণ ইসরায়েলের এইলাত শহরে একটি মিসাইল আঘাত হানে বলে জানিয়েছিল। কিন্তু সর্বশেষ মিসাইলটি ছিল একেবারে আলাদা এবং এর গুণগত মান ছিল উল্লেখযোগ্য, কারণ এর ধরন রুশ মিসাইল এবং ইরানি খাইবার মিসাইলের মতো না। শক্তিশালী মিসাইলটি ইয়েমেনেই তৈরি হয় এবং এর গায়ে লেখা ছিল মেড ইন ইয়ামেন। ইসরায়েলের জন্য ভয়ানক বিষয় হল, বড় 3টি প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইলটিকে প্রতিহত করতে ব্যর্থ হয়। লোহিত সাগরে ব্যাপক নৌ উপস্থিতি ছিল, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের তৎপরতা ছিল এবং ইসরায়েলের এমন অ্যান্টি এয়ার প্রতিরক্ষা ব্যবস্থা ছিল যেগুলো নিয়ে মার্কিন সামরিক শিল্প গর্ব করে থাকে। খবরে বলা হয়, ইয়েমেন থেকে আসা হুঁশিয়ারি বক্তব্য সর্বস্ব নয়, ইসরায়েলকে তছনছ করার মতো সামর্থ্য আছে হুথি আনসারুল্লাহর। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, রোববার তাদের যোদ্ধারা দক্ষিণ গাজার রাফা শহরের আবদেল আল রহমান মসজিদের পাশে এক জটিল অভিযানে ইসরায়েলের একটি D9 সামরিক বুলডোজারকে আঘাত করেছেন। হামলায় তারা আল ইয়াসিন শেল ব্যবহার করেন। এরপর ঘটনাস্থলে কয়েকজন সেনাসহ APSL-এ তাদের উপর একই ধরনের শেল নিক্ষেপ করা হয়। এতে কয়েকজন সেনা নিহত এবং আহত হন বলে নিশ্চিত করেছে আল কাসাম। এদিকে ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডস একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা গেছে রাফা শহরের আল আউদা মোড়ে প্রবেশের সময় শত্রু সেনাদের মার্কাভা 4 শ্রেণীর একটি ট্যাঙ্কে 2 রাউন্ড RPG-85 নিক্ষেপ করেন তাদের যোদ্ধারা। গ্রুপটি জানিয়েছে, রোববার তারা পশ্চিম তীরের জেনিনের পূর্বাঞ্চলীয় এলাকা এবং আল ওয়াদে শত্রু সেনাদের বিরুদ্ধে প্রচণ্ড লড়াই করেছেন। সেখানে দখলদার সেনাদল এবং তাদের গাড়িগুলোকে মুহুর্মুহু বুলেটের মাধ্যমে আঘাত করা হয়। নাবলুসের বালাতা ক্যাম্পের বিভিন্ন ফ্রন্টেও তারা বিপুল পরিমাণ বুলেট এবং এক্সপ্লোসিভ ডিভাইসের মাধ্যমে জায়নবাদী বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ে লিপ্ত হন।
এদিকে রোববার অধিকৃত জেরুজালেমে এক ফিলিস্তিনির হাতে গুরুতর আহত হয়েছেন এক ইসরায়েলি কর্মকর্তা। তাকে ছুরিকাঘাত করা হয় বলে জানিয়েছে আল মায়াদিন। ইসরায়েলি মিডিয়ার খবর অনুযায়ী দখলদার বাহিনীর গুলিতে ওই ফিলিস্তিনি নিহত হন এবং হামলার পর জেরুজালেমে ওল্ড সিটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে ইসরায়েল। হামাস এই হামলাকে গাজা এবং পশ্চিম তীরে অব্যাহত ইসরায়েলি অপরাধের স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেছে। ইসরায়েলি বাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে এই ধরনের লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তারা। আল কুদস ব্রিগেডস এবং আল মুজাহিদিন মুভমেন্ট বলেছে, বিস্তৃত চেকপয়েন্ট, প্রবেশাধিকারের নিষেধাজ্ঞা এবং শহর জুড়ে বিশাল বাহিনীর অবস্থানের মধ্যে এই অভিযান জেরুজালেম শহরে ইসরায়েলের সব ধরনের নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক জানিয়েছে, রোববার সকালে ভূমধ্যসাগর উপকূলে হাইফা শহরের ইসরায়েলি সম্পদে ড্রোন হামলা চালিয়েছেন তারা। ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলি ঘাঁটিগুলোতে এই ধরনের হামলা অব্যাহত থাকবে বলে তাদের তরফে জানানো হয়। 4 সেপ্টেম্বর হাইফা বন্দরে ড্রোন হামলা চালিয়েছিল ইরাকি প্রতিরোধ সংগঠনগুলোর এই জোট। ইসরায়েলি আলমার রিসার্চ সেন্টার বলেছে, রোববারের হামলার মাধ্যমে গত বছরের নভেম্বর থেকে ইসরায়েলে দূরপাল্লার ইরাকি হামলায় সংখ্যা দাঁড়ালো 107-এ। এর 51% হামলা হয়েছে দক্ষিণাঞ্চলে, 41.2% হামলা হয়েছে উত্তরাঞ্চলে এবং 7.8% হয়েছে হাইফার মধ্যাঞ্চলে। হামাস বলেছে, গাজায় যুদ্ধ শেষ হওয়ার পর অঞ্চলটি পরিচালনা করবেন ফিলিস্তিনিরা। এক্ষেত্রে যৌথ ফিলিস্তিনি শাসন পরিচালিত হবে বলে জানিয়েছেন গাজার শাসক গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ওসামা হামদান। তুরস্কের ইস্তাম্বুলে দেওয়া এক সাক্ষাৎকারে হামদান বলেন, আমরা স্পষ্টভাবে বলছি, যুদ্ধ শেষ হওয়ার পরের দিনটি অবশ্যই ফিলিস্তিনিদের হবে। গাজায় 11 মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ক্ষয়ক্ষতির পরও হামাসের কাছে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সম্পদ রয়েছে জানিয়ে তিনি বলেন, প্রতিরোধ চালিয়ে যাওয়ার উচ্চ ক্ষমতা আমাদের আছে। এর আগে গত মে মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার জন্য একটি যুদ্ধ পরবর্তী পরিকল্পনা অনলাইনে প্রকাশ করেন। এতে তিনি দাবি করেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ফিলিস্তিনিরা অতুলনীয় সমৃদ্ধি উপভোগ করবে। পরিকল্পনায় গাজা একটি বন্দর, সৌরশক্তি, বৈদ্যুতিক গাড়ি উৎপাদন কারখানা এবং নতুন আবিষ্কৃত গাজা গ্যাস ফিল্ডের মতো বিষয় অন্তর্ভুক্ত ছিল। যেদিন ইসরায়েলি বাহিনী গাজায় জয়লাভ করবে তার পরদিন থেকে 2035 সাল পর্যন্ত মোট 3টি ধাপে এসব বিষয় বাস্তবায়ন করা হবে বলেও উল্লেখ করা হয় সেই পরিকল্পনায়। একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতির কোনো পরিকল্পনায় সমর্থন না দেওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এদিকে সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না রিয়াদ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান বলেন, একটি ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতিষ্ঠা ছাড়া গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনায় সমর্থন দিতে প্রস্তুত নয় সংযুক্ত আরব আমিরাত। যখন একটি ফিলিস্তিনি সরকার গঠিত হবে, যে সরকার ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সততা, যোগ্যতা ও স্বাধীনতা এবং সম্মানের সঙ্গে পরিচালিত হবে, আরব আমিরাত তাকে সব ধরনের সহায়তা দিতে পুরোপুরি প্রস্তুত। এদিকে সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্ক আর ফয়সাল বলেছেন, যতক্ষণ পর্যন্ত একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব। জোর দিয়ে বলেন, সৌদি আরব 1967 সালের সীমান্ত অনুসরণ করে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষেই থাকবে। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত হামাসের পলিট ব্যুরো প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করার জন্য একটি বিশেষ ইউনিট গঠন করেছে। হামাসের শীর্ষ নেতাকে খুঁজে বের করার কাজে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দিয়েছে তারা। খবরে বলা হয়, 11 মাসেরও বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে নেতৃত্ব দানকারী হামাস নেতাকে হত্যা করাই এই অর্থ বরাদ্দ দেওয়ার প্রধান উদ্দেশ্য। চ্যানেলটির দাবি, গাজা যুদ্ধের শুরুতেই শিন বেত ইয়াহিয়া সিনওয়ারের গোপন আস্তানা খুঁজে বের করার জন্য বিশেষ গোয়েন্দা ইউনিট গঠন করে। এই ইউনিট 11 মাসেরও বেশি সময় ধরে বিরামহীনভাবে কাজ করেও তাকে খুঁজে বের করতে পারেনি। গাজায় গণহত্যা শুরু করার সময় তেল আবিব হুমকি দিয়ে বলেছিল তারা সিনওয়ারকে জীবিত কিংবা মৃত ধরে আনবে। চ্যানেলটি জানায়, সিনওয়ার বহু আগে থেকে মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করেন না। এর পরিবর্তে তিনি গাজার যুদ্ধক্ষেত্রের সঙ্গে যোগাযোগ রক্ষা করার জন্য অনেকগুলো ম্যানুয়াল পদ্ধতির নেটওয়ার্ক গড়ে তুলেছেন। হামাসের কমান্ডাররা সেই নেটওয়ার্কে এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির মাধ্যমে সিনওয়ারের কাছে খবর পৌঁছে দেন এবং তার প্রয়োজনীয় দিক নির্দেশনা গ্রহণ করেন। মূলত ওই নেটওয়ার্কের মাধ্যমে ইয়াহিয়া সিনওয়ারের নেতৃত্বে গাজা যুদ্ধ পরিচালিত হচ্ছে। খবরে বলা হয়, শিন বেত এ পর্যন্ত একাধিকবার ইয়াহিয়া সিনওয়ারের অবস্থান শনাক্ত করে সেখানে অভিযান চালিয়েছে, কিন্তু যতবারই অভিযান পরিচালিত হয়েছে ততবারই সিনওয়ার আগেভাগে তার অবস্থান ত্যাগ করে অন্যত্র চলে গেছেন।
আল জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের বর্বর হামলায় গত 24 ঘন্টায় 24 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকায় নিহতের সংখ্যা মোট দাঁড়িয়েছে 41,206। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা হামলায় আহত হয়েছেন 95,337 ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। স্বাস্থ্য কর্তৃপক্ষের ধারণা, গাজা জুড়ে বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এর বেশি লোক নিখোঁজ রয়েছেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হত্যা চেষ্টার শিকার হয়েছেন। স্থানীয় সময় রোববার ফ্লোরিডায় অবস্থিত ট্রাম্পের নিজস্ব গলফ কোর্টে এই ঘটনা ঘটে। এই নিয়ে দ্বিতীয়বার ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হলো। ট্রাম্প তার নির্বাচনী তহবিল সংক্রান্ত ওয়েবসাইটে লিখেছেন, আপনারা ভয় পাবেন না, আমি নিরাপদ ও সুস্থ আছি, কেউ আহত হয়নি, ঈশ্বরকে ধন্যবাদ। কিন্তু এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা আমাদের থামাতে যা যা করা দরকার তাই করবে। তবে আমি আপনাদের ভয়ে লড়াই বন্ধ করব না, কখনো আত্মসমর্পণ করব না। ঘটনার সময় ডোনাল্ড ট্রাম্প ওয়েস্ট পাম বিচ কোর্সে গলফ খেলছিলেন, যা তার বাসভবন মারে লাগো থেকে অল্প দূরে। এই ঘটনার পর এফবিআই, সিক্রেট সার্ভিস এবং স্থানীয় প্রশাসন একটি যৌথ সংবাদ সম্মেলন করে, যেখানে বলা হয়, ট্রাম্প যখন খেলছিলেন তখন সেখানে একজন সিক্রেট সার্ভিস এজেন্ট উপস্থিত ছিলেন। তিনি ঘটনাস্থলের সীমানা প্রাচীরের কাছে আগ্নেয়াস্ত্র সহ একজন ব্যক্তিকে দেখতে পান। সেই ব্যক্তির ওপর ওই সিক্রেট এজেন্ট গুলি চালান। পামবিচ কাউন্টি শেরিফ রিক ব্র্যাডশ বলেছেন, সন্দেহভাজন ব্যক্তি ট্রাম্পের কাছ থেকে 400 থেকে 500 গজ দূরে ছিলেন এবং মনে হয়েছে তিনি নিজেই গুলি করতে চেয়েছিলেন। তবে তার উপর গুলি চালানোর পর সন্দেহভাজন ব্যক্তি একটি কালো গাড়িতে করে পালিয়ে যান। তবে আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাকে দ্রুত শনাক্ত করে আটক করে। ঘটনাস্থল থেকে একটি ব্যাকপ্যাকে গোপ্রো ক্যামেরা, একটি AK-47 রাইফেল সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।